গাজী ভাইয়ের রক্ত পিতা দিতে দেব না। আর যদি কোনো ভাইকে আর কোন যদি জেল সৈনিককে এই ওয়ার্কার বাড়ি থেকে আহত কোন নেতা বা তার অনুসারী আঘাত করে তার উপযুক্ত জবাব আমরা দেব ইনশাল্লাহ। এই মঞ্চ থেকে হুঁশিয়ার করে দিতে চাই, এই মঞ্চ থেকে সাবধান করে দিতে চাই, কোন দিন আমাদের উপর আপনার চোখ লাগাবেন না এবং আমাদের উপর আঘাত করবেন না, তাহলে জিয়ার এই সৈনিকরা আপনাকে আস্ত রাখবে না, রাখবে না, রাখবে না। তারেক রহমান সাহেবের কমিটিকে আপনার দুর্বল ভাববেন না, ভাববেন না, ভাববেন না। প্রিয় নেতৃবৃন্দ, এই যে যৌথ কর্মী সমাবেশ, এটা আমার জেলা আহ্বায়ক কমিটি এবং আমার মাথা থেকে এসেছে। আমি চিন্তা করলাম যে সামনে দেশটা তারেক রহমান সাহেব যে কর্মসূচি দিতে যাচ্ছে, 3 ধরনের কর্মসূচি। আমরা কিন্তু সফট কর্মসূচি করেছি, এরপরে মধ্যম পর্যায়ের একটা কর্মসূচি পাবেন, তারপরে একটা হার্ড লাইনের একটা কর্মসূচি পাবেন। সেই কর্মসূচির ভিতর দিয়ে আমরা আশা রাখি অক্টোবরের মধ্যে এই ফ্যাসিস্ট সরকার, এই শাসক দলের পতন ঘটবে ইনশাল্লাহ। আমরা এক দফার আন্দোলনে আছি। আমি গতকালকেও বলেছি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচনে যেতে চাই। আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওয়াদুল কাদের সাহেব বলে থাকেন যে নির্বাচনে আমরা ভয় পাই, বিএনপি নির্বাচনে ভয় পায়, বিএনপি নির্বাচনে ভয় পায় না। এখন নির্বাচন হলে 90% সিট এই বিএনপি পাবে ইনশাআল্লাহ। 90% সিট ধানের শীষে বিজয় হবে ইনশাআল্লাহ। বিএনপি নির্বাচনকে ভয় পায়, হ্যাঁ বিএনপি ভয় পায় ওই নিশিরাতের সরকারকে, বিএনপি ভয় পায় ওই ভোট চুরি সরকারকে। এবার বিএনপি এমন কর্মসূচি এবং পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, আপনারা ইচ্ছা করলেও বিনা ভোটে বা রাতে ভোটে আপনারা নির্বাচিত হতে পারবেন না, পারবেন না, পারবেন না। সেদিন ভুলে যান, আপনারা সেদিন ভুলে যান। আমি বক্তব্য বেশি পারবো না। আমি এখানকার উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সদস্যরা আছেন এবং আমাদের ইউনিয়নের কমিটি আমি অসম্ভব শক্তিশালী দেখলাম। শুধু তাই না, ওয়ার্ড পর্যায়ের নেতারা যেভাবে বক্তব্য দিলেন, যে সুরে বক্তব্য দিলেন, যে ভঙ্গিতে বক্তব্য দিলেন এবং তারা যে মেসেজ দিলেন, হ্যাঁ আসলাম খান আমিতা মানুষ আমার সাথে একটু দেখা করে যায়, যে মেসেজ দিলেন, যে লেভেলের নেতা এখান থেকে তৈরি হচ্ছে, আমি কিন্তু ভয় পাই না। আমি আওয়ামী লীগকে ভয় পাই না, আমি করিম সাহেবকে ভয় পাই না, চাবু সাহেবকে ভয় পাই না। যে লেভেলের নেতা এখানে তৈরি হচ্ছে, আমি আশাবাদী, ওই প্রচন্ড আশাবাদী, এদের মাধ্যমে ভোট বিপ্লব হবে এবং সেই ভোট বিপ্লব ধারে শিক্ষিত হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে গলন্দ উপজেলা বিএনপি এবং পৌরবিভাগের দ্বিতীয় উপহার, প্রথম উপহারটা কি ছিল বলতে পারবেন? সম্মেলন। 17 বছর পর গণতান্ত্রিক পদ্ধতিতে একটা ওপেন মাঠে সারা দিন ব্যাপী কাউন্সিল করে তারপরে এরা নেতা হয়েছে। এটা কি ঘোষের মাথার নিচে নেতা হয়েছে? ওই পাটঘাটে নেতা হয়েছে? ওপেন কাউন্সিলের মাধ্যমে নেতা হয়েছে। আমি বলবো গলন্দ উপজেলা বিএনপি যারা এর বাইরে আছেন, তারা এদের সাথে সংযুক্ত হয়ে দল করেন। আপনারা যোগ্যতা থাকলে যথাযথ সম্মান পাবেন ইনশাআল্লাহ। আপনারা দলকে দ্বিধাবিভক্ত করেন না। গলন্দ বিএনপি অসম্ভব শক্তিশালী বিএনপি, গলন্দ অসম্ভব শক্তিশালী বিএনপি এবং আমি আপনাদের গলন্দ শেষ, আমার কিন্তু শুরু, যে কারণে আমার প্রচন্ড খেয়াল থাকে আপনাদের প্রতি। আপনাদের মামলা হামলা যে কোনো ধরনের দুর্যোগে কিন্তু আমি আমাদের পাশে থাকি। আপনারা কেউ ভয় পাবেন না। ভয় পান? ভয় পান না।
আমি একটা কথা বলে শেষ করতে চাই। ব্রেড অ্যান্ড বাটার, ব্রেড অ্যান্ড বাটার বোঝেন? রুটি এবং বাটার, রুটি আর হালুয়া, মাখন মাখন আমাদের আব্বা হিসাবে মাখেন। আমাদের দ্বাদশ নির্বাচন যদি হয় তাহলে অক্টোবরে, যদি আমরা যেটা বলতে চাচ্ছি যে শেখ হাসিনার পদক্ষেপের মাধ্যমে নির্বাচন করলে সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো, এর মধ্যে কোনো ভুল নাই। সেই ক্ষেত্রে যে নির্বাচনটা হয় তাহলে এখানে একটু ব্রেড আর বাটার আছে না, আছে তো? তো উনি যে গাজী ভাইয়ের উপরে বর্বরিত হামলা করে হাতুড়ি বাহিনী প্রধান হিসেবে তার জগৎজোড়া নাম হয়েছে এই রাজবাড়ী থেকে সেন্ট্রাল পর্যন্ত। আমাদের এই উপজেলার যে সদস্য সচিব খুব সুন্দর গান শোনালেন, তিনি তো বলছেন উনি যখন ওয়ার্কার্স পার্টি থেকে নির্বাচন করেছেন ওনার ইয়া ছিল হাতুড়ি আর কাস্তে, তাই তো? উনি ওই হাতুড়ি এখনো ভুলতে পারছেন না। আমি এই মঞ্চ থেকে আমি বলবো আপনি হাতুড়ি নামায় ফেলেন ইনশাল্লাহ। যদি হাতুড়ি না নামান তাহলে কিন্তু পরিণতি খুব খারাপ হবে। ব্রেড অ্যান্ড বাটারের কথা বলছিলাম। উনি এই 3টে নির্বাচনে, 8 থেকে 3টে নির্বাচনে দেখি নির্বাচনের পরে উনি কি আর পাওয়া যায় না। 4 বছরের মাথায় 4র্থ বর্ষে উনাকে মুখে ঝুঁকে দেয়। কচ্ছপ দেখেন নাই? কচ্ছপ পরিবেশ ভালো দেখলে মাথায় বের করে, পরিবেশ খারাপ দেখলে আবার পিছনের দিকে যায়। কচ্ছপের দিকে চলেন উনি মাথায় বের করে 4th ইয়ারে 5th ইয়ারে এসে নড়াচড়া শুরু করেন। নির্বাচনের 6 মাস আগে হঠাৎ করে একটা ঘটনা ঘটায় উনি আলোচনার কেন্দ্রবিন্দুতে হয়ে ব্রেড এবং বাটার খাওয়ার জন্য, নির্বাচন করার জন্য সেন্টারে দৌড়ান। আপনাকে এই ব্রেড এবং বাটার খেতে দিবেন? দিতে চান? আমি খুব তথ্য করতে বলছি, উনি সিনিয়র নেতা, উনি ইমানদার আপনারা জানেন, উনি মূলপন্থী না ছোটপন্থী আপনারা জানেন, সেটা আমি বিতর্ক করতে চাচ্ছি না। উনি যদি ডে 1 থেকে মাঠে থাকেন, নেতা কর্মীদের মাঠে থাকেন, আমি আসলাম যদি নমিনেশন চাই আমি আর কোনদিন রাজবাড়িতে ফিরে আসবো না। উনি থাকবেন না, এই এনাদেরকে খাটাবেন। আমার আর হারুন বারের জীবন দুর্বিষহ। আপনারা জানেন, একটা দল করতে গিয়ে আমি অনেক সময় একটা বই পড়তেছিলাম যে রাজনীতি হলো ত্যাগী মানুষের একটা নীতি। কাদের নীতি? ত্যাগী মানুষের নীতি। তার কোন ফ্যামিলি রাজনীতি যারা করে তাদের পরিবার তাদের উপরে সবচেয়ে বিক্ষুব্ধ থাকে। পরিবারের দিক তাদের খেয়াল থাকে? আপনার আছেন? তাদের আর্থিক নিরাপত্তা আছে? তাদের শারীরিক নিরাপত্তা আছে? রাজনীতি এমনকার জিনিস যারা আমরা সবাই মিলে করি, এই আদর্শ জাতীয় আদর্শকে আমরা ধারণ করে করি। সেই আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে আলী নওয়াজ বায়ুর খোয়ব এবং আমাদের নাসিরুল হক সাবু সাহেব 111-এ ওই ব্রেড বাটার বাই চেয়ার পাওয়ার জন্য কিন্তু সংসদপন্থী নেতা আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে যোগ দিয়েছিলেন, তাই নাই? পরবর্তী পর্যায়ে আমাদের মমতাময়ী মা তার কাছে গিয়ে উনি হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছিলেন যে মাতা আমি আর জীবনে ভুল করবো না, যা করেছে আমাকে ক্ষমা করে দেন। আমাদের মা মেয়ের মানুষ তো যেখানে তো আছে, আমার বোনটা আছে, একটু মনটা কিন্তু নরম থাকে, তাই ক্ষমা করে দিয়েছিল। ক্ষমা করে দিয়ে আসার পরে যেটা করলো সেটা হলো যে যারা যে পরিবারের পক্ষে ছিল তাদের বিরুদ্ধে সে অবস্থা নিয়েছিল, যে কারণে সে আর রাজবাড়িতে কোনদিন জায়গা পাবে না। সে মিলেমিশে আমাদের সে চলতো, অবশ্যই রাজবাড়ির তৃণমূল বিএনপি তাকে অবশ্যই একটা জায়গা দিত। আপনি ভুলে যাবেন না, আপনার অর্থ জোরে, আপনার হাতুড়ির জোরে, আপনার অন্য ইসের জোরে আমি আপনার আবার নমিনেশন নিয়ে এসে এই তৃণমূল বিএনপিদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করবেন, সেটা আমরা হতে দেব না, হতে দিব না, পারি না।